আচ্ছা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, 1971 সাল, চারিদিকে আগুন, রক্ত, কান্না। এই রক্ত আর আত্মত্যাগের ভেতর দিয়ে জন্ম নিয়েছিল আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ। আর এই স্বাধীনতার ইতিহাসের ঠিক উল্টো পাশেই ছিল আর একটি দেশ, পাকিস্তান। প্রায় 5 দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। অনেকেই ভেবেছিল এই দুই দেশের গল্প বুঝি শেষ, কিন্তু আজ 2026 সালের কাছাকাছি এসে হঠাৎ প্রশ্ন উঠছে, পাকিস্তান কেন আবার বাংলাদেশের দিকে তাকাচ্ছে? এটা কি শুধু কাগজ কলমের কূটনীতি, নাকি এর পেছনে আছে গভীর কোনো হিসাব? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডক্টর ইউনূস সরকারে আসার পর কেন এই সম্পর্কের গতি এত বদলে গেল? আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে পরিষ্কারভাবে সব কথা খুলে বলবো এবং জানবো সমস্ত গোপন তথ্য। এজন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। ডক্টর ইউনূস সরকারে আসার পর কি বদলালো? ডক্টর মোহাম্মদ ইউনূস এই নামটি শুধু বাংলাদেশের না, পুরো দুনিয়ার পরিচিত। তিনি এমন একজন মানুষ যাকে পশ্চিমা দেশগুলো চেনে, যাকে মুসলিম দেশগুলো সম্মান করে, যিনি কথা বলেন শান্তভাবে। তার সরকার আসার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা জিনিস স্পষ্ট হয়, ঝগড়া কম, হিসাব বেশি, আবেগ কম, বাস্তবতা বেশি। এই পরিবর্তনটা পাকিস্তান খুব ভালো করে বুঝে ফেলে। পাকিস্তান মনে করে এই সময়টাই ঠিক বাংলাদেশকে নতুনভাবে কাছে টানার। পাকিস্তান আসলে এখন কোন অবস্থায়? এখন একটু পাকিস্তানের দিকটা দেখি। আজকের পাকিস্তান অর্থনৈতিক চাপে পড়ে আছে, ডলারের সংকটে আছে, আন্তর্জাতিকভাবে বেশ একা হয়ে পড়েছে। তাদের দরকার নতুন বন্ধু, নতুন বাজার, নতুন বিশ্বাসযোগ্য দেশ। আর এখানেই বাংলাদেশের নাম আসে। বাংলাদেশ আজ অর্থনীতিতে শক্তি, সেনাবাহিনীতে শৃঙ্খলিত, আন্তর্জাতিক শান্তিরক্ষায় সীমানিত। পাকিস্তান বুঝে গেছে বাংলাদেশ আর আগের মতো দুর্বল দেশ নয়। 2026 সালে পাকিস্তান বাংলাদেশের কাছে কি চাইছে? পাকিস্তান এক জিনিস চায় না, চাই অনেক কিছু। নাম্বার 1, রাজনৈতিকভাবে তারা চায় সম্পর্কটা স্বাভাবিক দেখাতে, অতীতের কথা কম বলতে। 2 নাম্বার, অর্থনৈতিকভাবে ব্যবসা বাড়াতে, নিজেদের পণ্য বাংলাদেশে ঢোকাতে। 3 নম্বর হচ্ছে কৌশলগতভাবে দক্ষিণ এশিয়ায় আবার প্রভাব দেখাতে। কিন্তু প্রশ্ন হলো, তারা শুধু চাইছে নাকি কিছু দিতেও চায়? 2026 সাল চলে এসেছে। পাকিস্তান বাংলাদেশকে সামরিকভাবে 2026 সালে কি দিতে পারে? এখন আসি সবচেয়ে স্পর্শকতার অংশে। খুব মন দিয়ে শুনবেন। আগে পরিষ্কার করে বলি, এগুলোর সম্ভাবনা নিশ্চিত কিছু না, সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। নাম্বার 1, সামরিক প্রশিক্ষণ। পাকিস্তানের সেনাবাহিনীর অভিজ্ঞতা অনেক পুরনো, আর সেটা তারা দিতে চাইতে পারে। অফিসার ট্রেনিং, যৌথ মহড়া, শান্তিরক্ষা মিশনের প্রস্তুতি, এগুলো সরাসরি যুদ্ধের জন্য না, বরং দক্ষতা বাড়ানোর জন্য। 2 নাম্বার হচ্ছে প্রতিরক্ষণমূলক সরঞ্জাম। এগুলো কিন্তু যুদ্ধর কোনো অস্ত্র নয়। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যেগুলো প্রস্তাব দিতে পারে, যেমন যোগাযোগ ব্যবস্থার যন্ত্র, নজরদারি প্রযুক্তি, সীমান্ত পর্যবেক্ষণ সিস্টেম, সামরিক যানবাহনের লজিস্টিক সাপোর্ট, এগুলো আক্রমণ করার জন্য নয়, নিজেদের নিরাপত্তা ঠিক রাখার জন্য। 3 নাম্বার হচ্ছে ভারী অস্ত্র। এখানেই সাবধান, অনেক প্রশ্ন করে, পাকিস্তান কি ট্যাঙ্ক, মিসাইল দেবে? সত্যি কথা বলতে গেলে এর সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশ নিজের ভারসাম্য নষ্ট করতে চায় না। আন্তর্জাতিক নজরদারি আছে, ভারত, চীন, পশ্চিমা সব দিক ভাবতে হয়। বাংলাদেশ খুব হিসাব করে হাঁটে। ভারতের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, এই কথাটা পরিষ্কার করে বলতে হবে। পাকিস্তানের সব কৌশলের মাঝখানে একটা নাম থাকে,
আর সেটা হচ্ছে ভারত। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন গভীর, বহু স্তরীয়, বাস্তবভিত্তিক। পাকিস্তান জানে বাংলাদেশকে ভারত থেকে আলাদা করা সম্ভব নয়, তাই তারা চায় শুধু নিজেদের উপস্থিতি দেখতে, একদম কণ্ঠসা না থাকতে। যে কথাগুলো মানুষ সাধারণত জানে না। অনেকেই জানে না বাংলাদেশ এখন বিশ্বের শান্তিরক্ষা মিশনে শীর্ষ দেশগুলোর একটি। পাকিস্তান সেখানে বাংলাদেশের পাশে থাকতে চায়। আরও একটি বিষয়, পাকিস্তানের অস্ত্রশিল্প নতুন ক্রেতা খুঁজছে। বাংলাদেশ তাদের নজরে আছে, কিন্তু ঢাকার সম্পত্তি ছাড়া কিছুই সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সম্পর্কের অনেক কিছু প্রকাশ না, সব কিছুই চলে নীরবে। তাহলে প্রশ্ন উত্তর কি? পাকিস্তান কেন আবার বাংলাদেশের দিকে তাকাচ্ছে? কারণ বাংলাদেশ এখন শক্তিশালী, বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এখন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। আর সবশেষে কথা একটাই, বাংলাদেশ কারো শত্রু নয়, কিন্তু নিজের স্বার্থের পর সে এক চুলো ছাড় দেয় না। ইতিহাস ভুলে যাওয়া যাবে না, কিন্তু ভবিষ্যতও বন্ধ করে রাখা যাবে না। সব কিছু হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের নিরাপত্তায়। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বর্তমানে এখন বাংলাদেশে আলেম ওলামারা ভোটে দাঁড়াচ্ছে। তাদেরকে কোরআন হাদিসের দিক থেকে সাপোর্ট করা উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতে তো তাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ তাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই মানুষকে ঠগাতে পারে না, কখনোই একটা দেশকে ঠগাতে পারে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শুধু আপনার মধ্যে লুকিয়ে রাখবেন না, আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন, জানে তারাও সত্যটা জানতে পারে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।